আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। আজকের আলোচনাটা আমি করতে চাই। আমি যেহেতু অনেকবার এই অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেছি নানা কারণে, সরকার প্রধানকে নিয়ে কিছু কথা বলতে চাই। প্রফেসর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমি এর আগে বহু জায়গায় আমি লিখেছি, আমি তৃতীয় মাত্রায় বহু বছর ধরে কথা বলছি আমার তার সম্পর্কে দৃষ্টিভঙ্গি কী, এবং আমি তিনি যখন দায়িত্ব নিচ্ছেন বা নিয়েছেন তারপরে অনেক কথা বলেছি। নিঃসন্দেহে বাংলাদেশের জন্য তিনি একটা বড় সম্পদ, এবং বলে রাখা ভালো যে আমি এই আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা ভূমিকা রেখেছেন তাদের নিয়েও আন্দোলনকালীন সময়ে আন্দোলন উত্তর পরিস্থিতিতে বা তারা যখন সরকারে গেল সবসময় আমি আমার মতামত রেখেছি। তাদের প্রতি আমার আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা সবটাই আমি কিন্তু প্রকাশ করেছি, কখনো দ্বিধা করিনি। কিন্তু সমালোচনার যে জায়গাগুলো সেটা করতে আমি কুণ্ঠিত হইনি। সো প্রফেসর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য শুধু গর্বের বিষয় নয়, গোটা বিশ্ব তাকে সম্মান করে। পৃথিবীর বহু দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান বছরের পর বছর বা মাসের পর মাস তার অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করে। পৃথিবীর বহু অনুষ্ঠানে তাকে স্পিকার হিসেবে নেওয়ার জন্যে লাইন দিয়ে অপেক্ষা করতে হয়, এবং তার যে সম্মানী, সেই সম্মানীও কিন্তু খুব কম নয়, যথেষ্ট সম্মানী দিয়ে তাকে বক্তৃতা দিতে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশের পার্লামেন্টে তিনি বক্তৃতা দিতে পারেননি, কিন্তু পৃথিবীর অনেক দেশের পার্লামেন্টে, এমনকি ভারতের পার্লামেন্টেও তিনি বক্তৃতা করেছেন। একজন গুণী মানুষ, বাংলাদেশের নারীর ক্ষমতায়নে, বাংলাদেশের দরিদ্র মানুষের উন্নয়নে তিনি নিঃসন্দেহে ভূমিকা পালন করেছেন। পৃথিবীতে যে কজন মানুষ দ্বিতীয়বার নোবেল প্রাইজ পেতে পারেন বলে ধারণা করা হচ্ছিল, তিনি তার মধ্যে একজন, এবং তাকে সবচেয়ে ভাইব্রেন্ট নোবেল লরিয়েট বলা হয় সাম্প্রতিক সময়ের। কিন্তু তিনি যখন সরকারের দায়িত্ব নিয়েছেন, তিনি কিন্তু শেখ হাসিনা সরকারের থেকে তার প্রতিপক্ষ ভেবে এক রকমের সমালোচনা করেছেন, তাকে যথেষ্ট কষ্ট দিয়েছেন, তার বিরুদ্ধে মামলা করেছেন, তাকে তার পদ থেকে সরিয়ে দিয়েছেন, তাকে 8 তলায় সিঁড়ি বেয়ে উঠতে বাধ্য করেছেন। আমাদের দেশকেও এর মধ্য দিয়ে শেখ হাসিনা ছোট করেছেন। পৃথিবীর অনেক দেশে যাই, আমি অনেক সময় দেখি যে ট্যাক্সি ড্রাইভাররা পর্যন্ত প্রফেসর মোহাম্মদ ইউনূসকে চেনে। ওই যে আমি মাঝে মাঝে বলতাম, বাংলাদেশকে চেনে হচ্ছে গার্মেন্টসের কারণে, বাংলাদেশকে চেনে হচ্ছে পিসকিপিং মিশনের কারণে, আর প্রফেসর মোহাম্মদ ইউনূসের কারণে। আমরা আরও বড় বড় নেতাদের নাম বলতে পারি, অনেক কিছু বলি, এগুলো বাকওয়াস কথাবার্তা, এগুলো ঠিক নয়। সো প্রফেসর মোহাম্মদ ইউনূস যখন দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের, এর আগেও 2007 সালে তাকে অফার করা হয়েছিল, তিনি রাজি হননি। এবার যখন তিনি দায়িত্ব নিয়েছেন, আমরা সবাই কিন্তু অত্যন্ত খুশি হয়েছি, এবং গোটা বিশ্ব কিন্তু এক আন্দোলনের কারণে যেমন তাকিয়েছিল বাংলাদেশের দিকে, এরপরে নজর দিল যখন প্রফেসর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করলেন সরকার প্রধান হিসেবে। প্যারিস অলিম্পিক থেকে এসে তিনি এই দায়িত্ব নিলেন ছাত্র দাবিতে। আমি তখন অনেকগুলো কথা বলেছিলাম, এবং আমি সেই কথা থেকে এখনো সরে যাইনি। আমি বিশ্বাস করতাম যে প্রফেসর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অর্থনীতিতে একটা ব্যাপক পরিবর্তন নিয়ে আসতে পারবেন, যে কোনো কারণেই হোক। সরকারের ভেতর থেকে সরকার সম্পর্কে এমন একটা পারসেপশন তৈরি করা হলো যে এই সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকবে, এই সরকারের আদর্শিক একটা লক্ষ্য আছে। তাতে করে আমার মনে হলো যে প্রফেসর মোহাম্মদ ইউনূস যেটা পারতেন বা সবার যে আগ্রহ ছিল, সেই আগ্রহের জায়গায় একটা বড় ঘাটতি তৈরি হলো। আমি এটাও বলেছিলাম যে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে যেন আমরা কাজে লাগাই, আমরা আসলে তাকে যথেষ্ট পরিমাণে ব্যবহার করতে পারিনি ইতিবাচকভাবে। আমি আপনাদের আবার পুরনো রেকর্ড খুঁজতে দেখবেন যে আমি বলেছিলাম যে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে নির্বাচিত হয়ে, তারা যেন প্রফেসর মোহাম্মদ ইউনূসকে কাজে লাগান, অনেকভাবে কাজে লাগাতে পারেন। তাকে তারা রাষ্ট্রপতি করতে পারেন, তাকে তারা রোমিং অ্যাম্বাসাডার করতে পারেন, তার নেতৃত্বে দেশের জন্য একটা অ্যাডভাইজারি কাউন্সিল করে তাকে সম্মানিত করে তাকে ব্যবহার করতে পারেন। আমি সে কথা এখনও মনে করি, এখনও সরে যায়নি। সরকারের উপরে সকল রাজনৈতিক দল, নাগরিকদের ক্ষোভ আছে, অসন্তোষ আছে। মানুষ এখনও যেটুকু এই সরকারের উপরে ভরসা রাখছে, সেটা কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনূসের কারণেই। তবে সরকার প্রধান যখন হবেন, এই যে আমরা আমাদের কিংবদন্তি তুল্য নেতা শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, মূল নায়ক, মহানায়ক, শাসক হয়ে তিনি কোথায় নামলেন? একটা করুণ পরিণতি, বিয়োগান্তক ঘটনার মধ্য দিয়ে তার মৃত্যুবরণ করতে হলো সপরিবারে। কিন্তু তার আগে শাসনামল নিয়ে প্রশ্নের কিন্তু কোনো শেষ ছিল না, মানুষ কিন্তু হ্যাপি ছিল না।
প্রফেসর মোহাম্মদ ইউনূসের ঘটনাটা কিন্তু একই রকম হয়ে দাঁড়িয়েছে। সব দায় তার নয়, কিন্তু যেহেতু তিনি সরকার প্রধান, দায়িত্ব তাকে নিতেই হবে। তিনি একটা বড় ভুল করেছেন প্রথমেই, যখন তিনি বলেছেন তিনি ছাত্রদের কর্তৃক নিয়োগকৃত। অভ্যুত্থানটা ছাত্র জনতার ছিল এবং ছাত্রদের যে কর্তৃক নিয়োগকৃত, দেশে 3 কোটি ছাত্র কিন্তু অভ্যুত্থানের পরে একসঙ্গে নেই। দেশের 28টি ছাত্র সংগঠন একসঙ্গে নেই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও সবাই একসঙ্গে নেই। তারপরে তিনি কিন্তু এটা বলে ফেলেছেন এবং বলে পরবর্তীতে লক্ষ্য করা গেল যে তিনি একটা কেইজের মধ্যে ঢুকে গেছেন, বন্দী অবস্থায়, জিম্মি অবস্থায় আছেন কিনা নাই সেটা তিনি ভালো বলতে পারবেন। এবং ছাত্ররা দল করবে, তার প্রতি তার আশীর্বাদের কথাও ফাইন্যান্সিয়াল টাইমসের সঙ্গে ইন্টারভিউতে বোঝা গেল। এবং তিনি থাকুন আর না থাকুন, ছাত্রদের এই দল করা, তার নিয়োগকর্তারা যখন দল করছে তাতে তার সরকার আর নিরপেক্ষ থাকে কিনা সেটা একটা বড় প্রশ্ন। দ্বিতীয় কথা, তিনি বলেছেন যে তিনি অভিজ্ঞ নন। প্রফেসর মোহাম্মদ ইউনূসের একটা ভালো দিক, অত্যন্ত ভালো দিক, যে তিনি সহজ সরল, শিশুর মতো সরল। আমি নিজে তার সঙ্গে একাধিকবার কথা বলেছি, আমি তার অনেক সাক্ষাৎকার দেখেছি, অত্যন্ত শিশুর মতো সরল, ভালো মানুষ। আমাদের মুক্তিযুদ্ধের সময় কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনূসের অবদান আছে, এটা অনেকে আমরা বলতে চাই না, বলি না, জানি না, বিদেশে যখন তিনি ছাত্রাবস্থায় ছিলেন মুক্তিযুদ্ধের সময়। কিন্তু আপনার অনভিজ্ঞতা তো 20 মিলিয়ন লোকের ভাগ্য অনভিজ্ঞতার উপরে ছেড়ে দেওয়া যায় না। 18 কোটি, 20 কোটি, 17 কোটি, 16 কোটি, যাই বলেন না কেন, কম না তো সংখ্যায়, 8th লার্জেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। কিন্তু আপনি সেটা বলছেন এবং মিন করেন, এটা আপনার সরলতা, আমি প্রশংসা জানাই, সাধুবাদ জানাই। আমার প্রশ্ন যে আপনি এত গুণী মানুষ, বিশ্বের বরেণ্য মানুষ, আপনি কেন পারবেন না 20টা ভালো লোক, এফিশিয়েন্ট লোককে খুঁজে বের করতে? আপনার কেন জানা থাকবে না? তাদের নিয়ে আপনি কেন সরকার গঠন করলেন না কেন? কোনো এক বিশেষ উপদেষ্টার পরামর্শে ছাত্রদের কথাবার্তায় দেশ চালাবেন? এটা তো হয় না। আমি এখনো মনে করি যে ওনাকে একটু শক্ত হতে হবে, নইলে ওনার যে সম্মান, সেই সম্মান ক্ষতিগ্রস্ত হবে, উনি বিপদে পড়বেন। আন্তর্জাতিক যে মহল ওনাকে চিরকাল সম্মান করেছে, বন্ধু হিসেবে দেখেছে, তারা দেখতে চাইবে না। প্রফেসর মোহাম্মদ ইউনূসকে গোটা পৃথিবী একজন লিবারেল ডেমোক্রেট হিসেবে জানে, কিন্তু তার সরকারকে এখন আর লিবারেল কেউ মনে করে না, ডেমোক্রেট মনে করে না। তার সরকারকে একটা বিশেষ উগ্র, বিশেষ গোষ্ঠী হিসেবে বিবেচনা করে এবং মনে করা হয় যে বাংলাদেশকে তার আদর্শ থেকে ভিন্ন লক্ষ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এই দায়িত্ব প্রফেসর মোহাম্মদ ইউনূস কেন নিতে চাইবেন, যেখানে দেশের সকল মানুষ তাকে সমর্থন করে, গোটা পৃথিবী তাকে সমর্থন করতে চায়? তিনি কেন এই দায়িত্ব নিচ্ছেন? আমার অনুরোধ থাকবে যে এখনো সময় আছে, তিনি যদি শক্ত হয়ে দাঁড়ান, সবাই তার পাশে আছে এবং তিনি যা করতে চাইবেন তাই করতে পারবেন। কিন্তু যে পথে তিনি হাঁটছেন, যে কাজ তিনি করছেন, বুঝে হোক না বুঝে হোক বা চাপে পড়ে হোক, তিনি দেশকে বিপদে ফেলছেন, নিজে বিপদে পড়ছেন। আমি বিশ্বাস করি তার সরকারের মধ্যে 2-4 জন ভালো লোক আছেন, তিনি যদি তাদের সহযোগিতা নেন, তিনি একটা শক্ত অবস্থান নিতে পারবেন। মানুষ যা চায় মানুষের প্রত্যাশা পূরণ করবার জন্য তিনি ইতিহাসে সম্মানিত হয়ে থাকবেন একটা ভালো, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন দিতে পারলেন। এবং তারপরে এই দেশের জন্য, যদি তিনি দেশকে ভালোবাসেন, বিশ্বাস করি তিনি ভালোবাসেন, এই দেশের জন্য তিনি অনেক কিছু করতে পারেন। এবং আমি বিশ্বাস করি ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা তার সহায়তা, সমর্থন, সহযোগিতা নেবে। কিন্তু এটা যদি তিনি না করতে পারেন, তাহলে আসলে সব দিক থেকে সবার জন্য বিপদ, এমনকি তার নিজের জন্য। আমার কথা শুনবার জন্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।